প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের অনন্য আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মুখোমুখি। এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে, জানার চেষ্টা করি তার শৈশব কৈশোর, জানার চেষ্টা করি তার দুরন্ত যৌবন এবং জীবনে ঘটে যাওয়া নানা ঘনঘটা। তো শুরু করা যাক আজকের আয়োজন। আজকে আমাদের মুখোমুখি হয়েছেন মুখোমুখি অনুষ্ঠানে এমন একজন ব্যক্তি যার নামের আগে একটি বিশেষণ নিয়ে আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে জুৎসই মনে হচ্ছে, সেটি হচ্ছে মজলুম। বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, পার্লামেন্টেরিয়ান এবং তার অসংখ্য পরিচিতি আছে। আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকে মুখোমুখি গেস্ট জনাব শাহজাহান চৌধুরী, আমিরে জামাত চট্টগ্রাম মহানগর এবং সাবেক হুইপ সংসদীয় দলের। জনাব চৌধুরী, আপনাকে মোবারকবাদ আমাদের স্টুডিওতে, অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এই কারণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় অতিথি, আমরা এই অনুষ্ঠানে মূলত ব্যক্তিজীবন, আমি বলছিলাম যে শৈশব কৈশোর, নিশ্চয়ই আপনি আজকের নব জামাতের আমির হননি একদিনে, আপনারও একটু দুরন্ত কৈশোর আছে, আপনারও শৈশব আছে, কিন্তু আপনার জীবনের, আমি ভূমিকা তো বলছিলাম, জীবনের একটি বড় অংশ প্রায় এক দশক কেটেছে অন্ধকার কুটিরে। এটি নিঃসন্দেহে অনেক বেশি বেদনার, আমরা সেই গল্পটা শুনতে চাই। তবে শুরুতে বলতে চাই আপনার অনেক পরিচিতি, আপনি ঝানু বলি একটা শব্দ আছে চট্টগ্রামের ভাষায়, ঝানু পার্লামেন্টেরিয়ান। আপনার বক্তব্য শোনার জন্য সংসদে মানুষ বসে থাকতো, টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতো। আপনি দুবার এমপি হয়েছেন, 91 সালে এবং 2001 সালে। আপনি অনেক সংসদীয় কমিটির সদস্য ছিলেন, আপনি জেলা পরিদর্শক ছিলেন, অসংখ্য পরিচয়। আপনার নির্যাতন, রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হওয়ার পরেও আপনার এত পরিচিতি, এই সময়ে এসে আপনি কি তৃপ্ত যে আপনার জীবন নিয়ে? আমি শুরুতে একটু করে শুনতে চাই। আসলে মানুষের জীবনের তো দুঃখ, ব্যথা, বেদনা, উত্থান পতন এটা জড়িত। এবং পৃথিবীর যত বড় মানুষ আছে, বড় মাপের মানুষ আছে এবং বড় ব্যক্তিত্ব আছে, তাদের সবার জীবনের মধ্যেই এই রকম ব্যথা, বেদনা, দুঃখ সব কিছুই এদের জীবনের সাথে জড়িত। যেমন আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি যাকে স্মরণ করা হয় তিনি মৌলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের সেক্রেটারি জেনারেল ছিলেন। উনিও ঠিক আমার মতো, ওনার এই জীবনটা যদি আমি দেখি তাহলে ওনার জীবন গিয়েছে নির্যাতনে, নিপীড়নে, কারাগারে, অত্যাচারে, মামলায়, এভাবে করে ওনার জীবন গিয়েছে। ঠিক তেমনিভাবে কংগ্রেসের জওহরলাল নেহেরু, উনিও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার জীবনও ঠিক এইরকম দুঃখ, ব্যথা, বেদনা এগুলি গিয়েছে। শেরে বাংলা ফজলুল হক, ওনার জীবনেও গিয়েছে। মরহুম আব্দুল হামিদ খান বাসানি, ওনার জীবনেও গিয়েছে। হুসেন সঈদ সরওয়ার্দি, ওনার জীবনেও গিয়েছে। প্রফেসর গোলাম আজম সাহেব, ওনারও ঠিক, উনি ইসলামী আন্দোলন করতে গিয়ে উনি নাগরিকত্ব হারিয়েছেন, অনেক দিন বিশেষে ছিলেন, এরপরে আবার দেশে ফিরে এসেছেন। আমার জীবনটাও আসলে যে ওনাদেরকে অনুসরণ করেই আমার জীবনটা এইভাবে করে গড়ে উঠেছে। আমি আসলে 1969 সালে প্রথম রাজনীতির হাতে ঘুরি এবং রাজনীতির হাতে ঘুরির মধ্যে আমি একটা আদর্শের ভিত্তিতে রাজনীতি শুরু করেছি। অর্থাৎ একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আজ থেকে ১৫০০ বছর আগে মদিনায় মনোয়ারাতে উনি যেই মদিনার সনদ অনুসারে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল, আমিও ঠিক সেই রকম একটি ছোট্ট ছাত্র জমানায়, আমার বয়স যখন 16 বছর, তখন আমি এই স্বপ্ন নিয়ে আমার রাজনীতিটা শুরু। তখন কোন ক্লাসে পড়তেন? আমি তখন 10ম শ্রেণীতে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমি লেখাপড়া করতাম। আপনার শৈশবের একেবারে তখন থেকে আপনার রাজনীতি হাতে করি বলা, কি করে শুরু? আপনি বলছিলেন যে কি করে শুরু, যদি একটু বলি। যে আমি আসলে, আমাদের আপনারা জানেন সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়টা ছিল সাতকানিয়া তথা বর্তমানে লোহাগাড়া সহ বৃহত্তর সাতকানিয়ার একটি মডেল স্কুল। ওই মডেল স্কুলেই আমি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। এরপরে 10ম শ্রেণীতে একদিন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। চট্টগ্রাম কলেজের একজন ছাত্র, তাকে আমি চিনতাম না, পরে পরিচয় হয়েছে। উনি আমাকে ডেকে বললেন, শাহজাহান, আমরা মসজিদে একটা প্রোগ্রাম করব, তো তুমি একটু আমাকে কিছু ছাত্র জোগাড় করে দাও। তখন আমি প্রায় 70-80 জন ছেলেরিয়া মসজিদে গিয়া সেখানে সবার আয়োজন করলাম। মসজিদের নামাজ শেষ হলো, বক্তৃতা দিল। পরবর্তী পর্যায়ে ওনার সাথে পরিচয় হলো। ওনার নাম হলো
মীর কাসেম আলী, এমনি চিটং কলেজের অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্র। ওনার বক্তৃতাটা আমরা খুব হৃদয়গ্রাহী হলাম এবং আমরা সবাই বললাম যে হ্যাঁ এটাই তো ভালো। তখন ওনার পার্টির নাম ছিল ছাত্র সংগঠন, সেটার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। তারপরে আমরা এই ইসলামী শব্দটা থাকার কারণেই ৭০ জন সবাই সহযোগী সমর্থক পূরণ করলাম। পরবর্তী পর্যায়ে আমাদেরকে একটা শাখা করে দিল, শাখাতে সভাপতি করলো আতা রহমান, ক্লাস 10-এরই ছাত্র, আমাকে সেক্রেটারি করলো। এই শুরু হলো আমাদের রাজনীতির সেই যাত্রা। মানে আপনি শুরুতেই নেতা বনে গেলেন। সংগঠন করার কারণে তো লম্বা একটা ইতিহাস আছে, আমি তারপর একটু করে স্কুল জীবনের স্মৃতি একটু আলোচনা করতে চাই। কেমন ছিল আপনারও তো আসলে স্কুল ছাত্র জীবনে? সংঘের আমি যখন সেক্রেটারি হলাম, স্বাভাবিকভাবে একটা নিজের মধ্যে দায়িত্ব অনুভূতি আসলো। তখন তাদের কর্মসূচি এবং তাদের বইপত্র এগুলি নিলাম, লেখাপড়া করলাম। কিন্তু এর সাথে সাথে কিন্তু আমি স্কুলের ক্রীড়া অঙ্গনে একটা পরিচিত মুখ ছিলাম। আমি একটু করে কলেজ জীবন এবং পরবর্তীতে রাজনীতি জড়িয়ে পড়া একটু তো আমি তখন তো এসএসসি ছিল না, তখন ম্যাট্রিক ছিল 1970 সালে। তো আমি 1971 সালে তখন তো পাকিস্তান এবং আমাদের দেশের স্বাধীনতার উত্তাল তরঙ্গের স্লোগান চলতেছিল। 70-এর নির্বাচন হয়েছে, 71-এর মার্চে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ডাক দিলেন। আমরা স্কুল হোস্টেলেই থাকতাম। তো পরবর্তী পর্যায়ে এসএসসি পাশ করার পর 9 মাস সশস্ত্র যুদ্ধ হলো। তো তখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম, দেখেছি তখনকার মানুষের দুঃখ, ব্যথা, বেদনা। পরবর্তী পর্যায়ে দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরেই আমি আমাদের ম্যাট্রিক পরীক্ষাটা তখন বাতিল করে দিয়েছিল নতুন সরকার যেটা এসেছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। তখন শিক্ষামন্ত্রী ছিল কামরুজ্জামান সাহেব রাজশাহীর, উনি শিক্ষামন্ত্রী। উনি বললেন যে পাকিস্তান আমলে যা ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছে তাদের পরীক্ষা বাতিল, নতুনভাবে পরীক্ষা হবে। তো নতুনভাবে 500 নম্বরের পরীক্ষার কথা বলল। তো আমার আব্বা বলল যে এটা তো ঢালাও অবস্থা হবে, একটু লেখাপড়া করে পরীক্ষা দিতে হবে। তখন আমি আবার নিয়মিতভাবে স্কুলে লেখাপড়া করে 1973 সালে আমি ম্যাট্রিক পাশ করি। তখন এসএসসি বলা হতো। তো ম্যাট্রিক পাশ করেই আমি পলিটেকনিকের শহরে চলে আসলাম। এরপরে চট্টগ্রাম কারিগরি মহাবিদ্যালয়ে ডিপ্লোমা ইন কমার্সের 2 বছরের একটি কোর্স ছিল। এই ডিপ্লোমা ইন কমার্সের পরে বিবিএর পরে এমবিএ। তো আমি যেহেতু ব্যবসায়িক পরিবার এবং আবার কৃষক পরিবার, সব মিলাইয়া ব্যবসার দিকে যুক্ত থাকার কারণে ডিপ্লোমা ইন কমার্স চট্টগ্রাম কারিগরি মহাবিদ্যালয়ের আন্ডারে আমাদের প্রিন্সিপাল ছিল জনাব মন্নান সাহেব। কারিগরি বোর্ডের পক্ষ থেকে আমরা সেখানে ভর্তি হলাম। সিট ছিল 50টা। আমরা পরীক্ষা দিলাম প্রায় 250-250-এর মধ্যে আমরা 50 জন যারা টিকেছিলাম তারা সেখানে ভর্তি হলাম। একটা সুবিধা ছিল, ডিপ্লোমা ইন কমার্সে স্কলারশিপ দেওয়া হতো। তো আমি ফার্স্ট সেমিস্টারে ভালো করার কারণে সেখানে স্কলারশিপ পেলাম। তখন তো আর আমাদের রাজনীতির ধারাবাহিকতা থাকলো না, সব কিছু বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর 1974 সালে আমরা একটা শিশু কিশোর অর্গানাইজেশন প্রতিষ্ঠা করলাম 5 জনে মিলে। সেটার নাম দিলাম জিঙ্গে ফুলের আসর। এই জিঙ্গে ফুলের আসরের মাধ্যমেই আবার আমি নতুনভাবে সাহিত্যের জগতে, নাটকের জগতে, সংস্কৃতির জগতে পদার্পণ করলাম। আমাদের কাজকর্ম দেখে তখনকার জেলা এডিসি সাহেব সাধারণ মালেক সাহেব আর আবুল হাসনান মোহাম্মদ আব্দুল হাই, তখন আমাদের এখানে ডিসি ছিলেন, উনি একদিন আমাদেরকে দেখালেন। তো দেখেন, ছাত্র অবস্থায় জেলা প্রশাসক যদি কাকুর ডাকে এবং বসে কথাবার্তা বলে এবং চা খাওয়ায়, তখন ছাত্রদের বড় স্বীকৃতি, এটা মানসিক বড় উদ্দীপনা পাওনা হয়ে যায়। তখন থেকে তাদের উৎসাহে আমি শিশু কিশোর আন্দোলন জিঙ্গিপুরের সাথে জড়িত হই এবং আমাদের কার্যক্রম পরিচালনা। সেটি এখনো কি আছে যে ঝিঙ্গে ফুলের হ্যাঁ, আসর? জিঙ্গে ফুলের আসরটা পরবর্তী পর্যায়ে 1985 সালের দিকে এটাকে অল বাংলাদেশে তখন এটার নাম দেওয়া হলো ফুলকুড়ির আসর। আমাদের চট্টগ্রামের জিঙ্গে ফুল, আরও অন্যান্য সিলেটের ঢাকার দিশারি, কুমিল্লার গোলাপকুড়ি, এই সব মিলায়া একটা অর্গানাইজেশন হলো, সেটার নাম হলো ফুলকুড়ি আসর। তার মানে হচ্ছে তার ফাউন্ডিংটা এই চট্টগ্রামে এবং আপনারই স্মৃতি বিজড়িত সেই সংগঠন। এরপরে আপনি জাতীয় রাজনীতিতে আসলেন, জামাতে আসলেন। আমি আসলে আপনার যে রাজনৈতিক জীবন অনেকেরই সবার জানা, আমি ব্যক্তিগত প্রসঙ্গগুলো বারবার আনছিলাম।
কিন্তু একটি জিনিস শুরুতেও বলছিলাম, আপনার একটি শব্দ আপনার জীবনের বড় একটি বিশেষণ, সেটা মজলুম জননেতা। কারণ আপনি একটি দশক জীবনের সুবর্ণ সময় কাটিয়েছেন জেলখানায়। জি। জেলখানার জীবনটা একটু করে কথা বলতে চাই। নিঃসন্দেহে সেটি দুঃখের জীবন, তারপরও বারবার শুনতে হয়। বিশেষ করে আমাদের এখন তো সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভাইব্রেন্ট, এখানে আপনার একটা বক্তব্য একজন বিচারকের সামনে খুব বেশি মানুষকে নাড়া দিয়েছিল, সেটির একটু কথা শুনতে চাই। জি, আসলে আপনি ভালোই তুলে দিলেন। আমার জীবনে আমি যখন গ্রেপ্তার হই, তো প্রথম গ্রেপ্তার হই ঈদ উল আজহার দিনে। এটা আমার জন্য খুব বেশি কষ্টকর ছিল। ঈদ উল আজহার দিন আমি বাড়ি গেছি 2 দিন আগে। ঈদ উল আজহার নমাজ পড়ে আমাদের ওইখানে একটা ডলু নদী আছে, ডলু নদীর ওই পারে আমাদের কিছু লোকজন আছে, আমি তাদের সাথে দেখা করতে যাই, ওখানে যাই। জাস্ট মাগরিবের সময় আমি যেখানে বসেছি সেখানে ঘেরাও করে, চট্টগ্রাম থেকেও পুলিশ গেছে, সবাই ঘেরাও করে আমাকে অ্যারেস্ট করলো। আমার সাথে আরও 2 জন আমার সাথীকে গ্রেপ্তার করলো। সেই থেকে আমার জেল জীবনটা শুরু হলো। সবচেয়ে বেশি কষ্টের কি সম্মানিত আপনাকে যেটা জানাই এবং দর্শকবৃন্দ, সেটা হলো আমি চট্টগ্রাম জেলেই ছিলাম। তো তখন তো ডিভিশন বড় কঠিন ছিল। তখন জেনারেল এরশাদ সাহেবের পিরিয়ড, তখন ডিটেনশন আইন ছিল, 74 সালের স্পেশাল অ্যাক্ট ছিল। এই সব কিছুর মাধ্যমে কানুনের মাধ্যমে কারাগারের নেতৃবৃন্দদেরকে বড় নির্যাতন করা হতো। আমাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করেই আমাকে সকালবেলা কোতোয়ালি থানা রাখা হলো, দিনের বেলায় আমাকে কোর্টে তোলা হলো, সেইখান থেকে কারাগারে প্রেরণ করলো। তো আমাকে গভীর রাত্রে বিডিআর বেষ্টিত আমাকে রেল স্টেশনে নেওয়া হলো। কোথায় যাবে, কি করবে কিছুই বলতেছে না, আত্মীয় স্বজনেরাও কিছু জানতেছে না। আমাকে নিয়ে যাওয়া হলো ট্রেনে করে, সারা রাত জার্নি করলাম। তারপরের দিন জোহরের সময় গিয়ে পৌঁছে দেখি যে সেখানে লেখা আছে সিলেট রেল স্টেশন। আমি বুঝতে পারলাম যে আমাকে এখন সিলেটে নিয়ে আসা হয়েছে। তখন জোহরের পরে আমাকে একটা ব্যারাকে, একবারে শূন্য, কেউ নাই, শুধু কারারক্ষীরা আছে, একটা পুকুরের পার, ওখানে একাকী আমাকে রেখে দেওয়া হলো। তো আপনি মনের অবস্থা কীরকম ছিল আপনি নিজেই বুঝতে পারেন। কোথায় আমাদের চট্টগ্রাম, কোথায় আমার সিলেট, এভাবে করে তখন আওয়ামী লীগেই ক্ষমতায় ছিল। এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে এবং আমার 91 যেহেতু এমপি ছিলাম, তারা মনে করেছিল যে আমাকে কারাগারে নিয়ে যাবে, বন্দি করবে, আর এমপিতে দাঁড়াতে পারবো না। সবচেয়ে আমার জন্য কষ্ট হয়েছে, কারোর সাথে কথা বলতে পারতাম না, কারোর সাথে দেখা সাক্ষাৎ হতো না। চিটং থেকে গিয়ে আমার সাথে দেখা করা সেটাও বন্ধ করে দিয়েছিল তখনকার দিনের জেলা প্রশাসক যিনি ছিলেন তিনি। এইভাবে করেই আমি 2024 সালের জানুয়ারি পর্যন্ত দাফে দাফে এইভাবে অ্যারেস্ট হলাম, কারাগারে ছিলাম। শেষের বারও তো 34 মাস কারাগারে ছিলাম। আমাদেরকে ধরে আমাকে সেদিন ঈদের রাত্রিতে আমাকে অ্যারেস্ট করা হলো। অর্থাৎ 2021 সালে আমাকে ঈদের রাতে, মে মাসে রাত্রেবেলায় আমি ঘুমাইছি, চলে আসব, কিন্তু মা আছে বৃদ্ধ, থাকলাম। গভীর রাত্রে আমাকে গ্রেপ্তার করে আমাকে চট্টগ্রাম শহরে নিয়ে আসা হলো। সাতকানিয়াতেও রাখা হলো না, গভীর রাত্রে আমাকে চট্টগ্রাম শহরে নিয়ে আসা হলো। এইভাবে করে 34 মাস থাকলাম। এর আগে আরও বারবার 2011 সালে অ্যারেস্ট হলাম, 2007 সালে অ্যারেস্ট হলাম, 2013 সালে অ্যারেস্ট হলাম। সবচেয়ে বেশি আওয়ামী লীগ সরকারের আমলেই, সবসময় আওয়ামী লীগের আমলেই আমি গ্রেপ্তার হয়েছি বেশি। আপনি ওই যে বলছিলাম বিচারকের সামনের একটি বক্তব্য খুব বেশি নাড়া দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটি কোন প্রেক্ষাপটে ছিল? আমি আসলে বারবার যখন আমাকে জেল গেটে গ্রেপ্তার করা হচ্ছে, আমি জামিন পাচ্ছি, কারাগারে আসতেছি, মুক্তি পাবো, ঠিক সেই মুহূর্তে আরেকটা মামলা। কারাগার থেকে বের হব 1 মাস পরে হাইকোর্ট মাননীয় বিচারপতি আমাকে জামিন দিল, আদালত আবার আমাকে গ্রেপ্তার। এইভাবে কিছুক্ষণ 3 বার হলো। 4র্থবারে আমি মুক্তি পাবো হাইকোর্ট থেকে, নট টু বি অ্যারেস্ট, নট টু বি হেরাস। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইভাবে করে একটি রায় দিল। সেই রায়ের কাগজ পাওয়ার পরেও যখন এসপি, তারপরে এনএসআই, ডিজিএফ সবাই মিলে আবার যখন আমাকে একটি মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো, এটা শোন অ্যারেস্ট দেখানোর জন্য যখন কোর্টে আসলো, দেখলেন যে লোকে লোকারণ্য। আর উকিল যারা আইনজীবী, বিজ্ঞ আইনজীবী আমাকে যারা ভালোবাসতেন
এবং সেই দিন আসলে সরকার বিরোধী যত আইনজীবী ছিল প্রায় 150 থেকে 200 আইনজীবী দাঁড়িয়েছে। আমি এই দৃশ্য আর আমাকে কারাগার থেকে মুক্তি না দেওয়ার কারণে আপনার আদালত ভবনে অনেক জনসাধারণ সেখানে গিয়েছেন। তাদেরকে দেখেই আমি বললাম যে এইরকম একটি জুলুম, আমি আদালতের কাছে পারমিশন চাইলাম, মাননীয় আদালত আমাকে আপনি যদি 1 মিনিট সময় দেন, 2 মিনিট। আদালত বলছে ওকে আপনি বলেন। এই বলতে গিয়েই আমি আবেগে আপ্লুত হয়ে তথ্যবহুল এই বক্তব্যটা সেই দিন আদালতের সামনে পেশ করেছিলাম। সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেব, উনি মহিলা ছিলেন, আমার বক্তব্যের পরে দেখলাম যে উনি কলমটা ধরে যখন আমাকে আবার কারাগারে পাঠানোর এটা লিখতে হচ্ছে, তখন দেখলাম যে ওনার চোখে আমার এই বক্তৃতার পরে চোখে পানি চলে এসেছিল। আসলে তারা বিবেকের কাছে বন্ধক হয়ে গিয়েছিল। উপরের নির্দেশের কারণে আইনের কোনো চর্চা তারা করতে পারে নাই। তারা বেইলেবল সেকশন হওয়ার পরেও জামিন দিতে পারে নাই। আমাকে উপরের নির্দেশে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। এই চেয়ারটা, বিচারকের চেয়ারটা হলো আল্লাহ তাআলার একটা ছায়া। ওনারা যেহেতু মানুষকে ফাঁসিও দিতে পারেন, মুক্তিও দিতে পারেন, মানুষকে কারাগারে পাঠাতে পারেন, জরিমানা করতে পারেন, এটা একটা গুণবাচক। এই গুণটা একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহর আছে। ওই আল্লাহর পরেই এই কাজটা করেন বান্দা হিসাবে বিচারপতিরা, কাজিউল কুজ্জাতেরা। ইসলামী রাষ্ট্রের মধ্যে কাজিউল কুজ্জাত, আর আমাদের সচরাচর এই আধুনিক রাষ্ট্রের মধ্যে এদেরকে জাস্টিস বলা হয়, বাংলাতে তাদেরকে বিচারক বলা হয়। বাক হিসাবে ম্যাজিস্ট্রেট, জজ, এরপরে প্রধান বিচারপতি এইভাবে আছে। ওই জন্যই আমি সেই দিন এই কথাটা তার কাছে বলার কারণে আসলে সেও চোখ দিয়ে পানি চলে এসেছিল। ফেসিজমের অবসান হয়েছে, আমরা গেল জুলাই বিপ্লব দেখলাম মানুষ। আপনি কি চান যে এই বৈষম্যের অবসান হোক? আমাদের দেশে এখন প্রায় 92 লক্ষের মতো যুবকেরা, ছাত্ররা আজকে বেকার, চাকরি পাচ্ছে না। শুধু এই কোটার পরিবর্তনের জন্য ছাত্ররা নিয়মতান্ত্রিক, সাংবিধানিকভাবে গণতান্ত্রিক অত্যন্ত সুন্দর একটি আন্দোলনের স্লোগান তারা দিয়েছিল। তাদের দাবি তো সরকার পদত্যাগ ছিল না, তাদের দাবি ছিল কোটার পরিবর্তন করতে হবে। যে কোটার পরিবর্তনে যে জেলা পারে মুক্তিযোদ্ধা, তারপরে পঙ্গু, এরপরে আপনার পার্বত্য এলাকা, আপনি এইগুলো আপনি রাখবেন, কিন্তু মেধার ভিত্তিতে কোটাটা করার জন্যই তারা আন্দোলনে নেমেছে। তারা এটাকে নিয়ে যেতে 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 শেষ পর্যন্ত রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে আক্রমণ, রোকেয়া হলে আক্রমণ। এইটা দেখেই বাংলাদেশের মানুষ তখন উত্তাল তরঙ্গের মতো ফুঁসে উঠল। এই যে একটা বিভীষিকাময় অবস্থা, এগুলোর থেকেই উত্তরণের জন্যই মানুষ সেই দিন রাজপথে নেমে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, এটা একটা বিপ্লবে রূপান্তরিত হয়েছে। সেটি তো ছিল, এবং সেটির কারণে কিন্তু মানুষের জন আকাঙ্ক্ষা যেটা বলি সেটাও কিন্তু অনেক বেশি প্রত্যাশিত। আমরা সামনে যে সময়টা দেখছি, সবাই রাষ্ট্র মেরামতের কাজ করছেন, আপনারা সেখানে সহযোগিতা করছেন। প্রফেসর ডক্টর ইউনূস বিশ্বজয়ী একজন ব্যক্তিত্ব, তিনি সেই রাষ্ট্রের হাল ধরেছেন, তরুণরা পাশে আছে। আমরা অনুষ্ঠানে প্রায় অনেকটাই শেষের দিকে একটু বলতে চাই যে কেমন ভবিষ্যৎ বাংলাদেশ দেখছেন আপনার? আমি একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো প্রাণ ভরেই ডক্টর ইউনূস সাহেবের কাছে শ্রদ্ধা জানাই। এই সংকটময় মুহূর্তে উনি যে মানে 18 কোটি মানুষের একটি মানে আস্থার স্থানের মধ্যে উনি গেলেন, এটাই তো আল্লাহর পক্ষ থেকে বিশাল নেয়ামত। এর পরবর্তী পর্যায়ে উপদেষ্টা পরিষদ গঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সহযোগিতা করা, এক বাক্যে উপদেষ্টা পরিষদকে মেনে নেওয়া, এরপরে উপদেষ্টা পরিষদ দ্বারা আপনার 30 দিনের মধ্যে যেই পদক্ষেপগুলো নিয়েছে, আপনি দেখবেন আমি সব জায়গায় যেই বক্তৃতা দিই, এই ইন্টারিয়াম গভর্নমেন্ট যা 30 দিনের মধ্যে করতে পেরেছে, 53 বছরের স্বাধীনতার এই সময়ে অনেক সরকার এসেছে, কিন্তু 30 দিনের মধ্যে এই জঞ্জালের উপর আঘাত করা, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আঘাত করা, এটা ডক্টর ইউনূসের ইন্টারিয়াম গভর্নমেন্ট করতে পেরেছেন। কারণ উনি তো বিশ্ববিজয়ী একজন নোবেল প্রাপ্ত ব্যক্তি, উনি বিশ্বের 5 জন স্কলার এবং নোবেল বিজয়ীর মধ্যে একজন। তা আমার কাছে তো একটা কথা বেশি বলে, মানে অত্যন্ত হৃদয়গ্রাহী, সেটা হলো যে আমরা ক্ষমতার জন্যে আমরা সরকার গঠন করি নাই, আমরা শুধুমাত্র দায়িত্ব নিয়েছি, আমরা ক্ষমতা গ্রহণ করিনি, আমরা দায়িত্ব নিয়েছি। এটার মধ্যে তো বিরাট একটা পার্থক্য। আরেকটা বলেছে আমরা সরকারে থাকার জন্য আসি নাই,
আমরা জনপ্রতিনিধিদের হাতে আপনার ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার পথটাকে মসৃণ করার জন্যই আমরা এসেছি। ব্যক্তি শাহজাহান চৌধুরীর জীবন আসলে এই অল্প সময়ে শেষ করা যাবে না। আপনার যে বর্ণাঢ্য এবং বিভীষিকাময় কিছু জীবন, না না, আসলে এত সেটি বেশি জীবন না, ছোট সামান্য জীবনের কিছু মধ্যে কিন্তু আপনার অনেক জনগণের জন্য বৈচিত্র্য, কাজ করতে চাই। অনেক বৈচিত্র্য। আপনি জনপ্রতিনিধি ছিলেন, কোনো একদিন সময় পেলে সেই কথাগুলো শুনবো। একটু করে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করতে যে চাই। এখন তো আসলে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ের মধ্যে চলে এসেছে, বিশেষ করে ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং 36 জুলাই অর্থাৎ 36 জুলাইয়ের বিপ্লবের পর মানুষ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমি আশা করি এবং আমার মনে হচ্ছে বাংলাদেশ এখন একটি সঠিক রাস্তার মধ্যে এসেছে এবং বাংলাদেশে সমস্ত রাজনীতিবিদেরা ভুল বুঝতে পেরেছে। আগামী দিনে ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, মারামারি এবং পরশ্রীকাতরতা আর বিশেষ করে রাজনৈতিক দলদের মধ্যে দলবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট, এরপরে টেন্ডারবাজি, এই সব কিছুর অবসান হয়ে আমাদের তরুণ প্রজন্মরা যেভাবে বাংলাদেশকে দেখতে চায়, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেই রাস্তায় বাংলাদেশকে নিয়ে যাবে। আগামী দিনে যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবে, আমাদের এই দেশের তরুণ, যুবক, ছাত্র জনতা, তাদের যে স্বপ্ন, এটা যদি তারা বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশ আধুনিক বিশ্বে একটি উন্নয়নশীল এবং একটি সমৃদ্ধশালী, ক্ষুধা দারিদ্র্য বিমোচন করে অর্থনৈতিক দিক থেকে একটি নতুন যাত্রা আগামী দিনে সৃষ্টি হবে, এটা প্রত্যাশা করি। আপনার সেই প্রত্যাশা পূরণ হোক। আপনাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আমি আপনাদের কাছেও আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে আমাকে এই সময়ে জনগণের উদ্দেশ্যে আমার সহজ সরল কথাগুলো আমি তুলে ধরার জন্য সুযোগ পেলাম, এজন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আমিরে জামাত চট্টগ্রাম মহানগর এবং বাংলাদেশের একজন বিখ্যাত পার্লামেন্টারিয়ান। তিনি তার বর্ণাঢ্য জীবনের ছোট্ট একটি অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু সমর্থ হয়েছি। নিঃসন্দেহে আগামী দিনে যদি সুযোগ হয় আবারও তাকে অথবা তার মতো ব্যক্তিত্বদের নিয়ে আবারও হাজির হব। আজকে এখানেই বিদায় দিতে চাই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষে বলতে চাই, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা চাই একটি দায় ও দরদের সমাজ। আল্লাহ হাফেজ।